আসসালামু আলাইকুম। বিশ্ববাংলা 24 সংবাদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমাইতুন নূর। বিশ্ববাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ববাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। ঢাকা 18 আসনে নৌকার প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান বেসরকারিভাবে নির্বাচিত। ভোটের শতকরা হার 14.18। বিদেশি নেতাদের শুভেচ্ছা বার্তা নিতে বাইডেনকে বাধা। সরকারিভাবে পাঠানো শুভেচ্ছা বার্তাগুলো জমা পড়ে আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। চাকরি ছাড়ছেন কমলা হ্যারিসের স্বামী ডগলাস এম হক। নতুন দায়িত্ব পালনে স্ত্রীকে সাহায্য করতে এমন সিদ্ধান্ত। হংকংকে বিরোধী এমপিদের বহিষ্কার করে চীন চুক্তি ভেঙেছে মন্তব্য যুক্তরাজ্যের। তাদের অধিকার ও স্বাধীনতা রক্ষার আহ্বান। মানুষ ক্লান্ত হলেও করোনা হয়নি মন্তব্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের। ভ্যাকসিনের না আসা পর্যন্ত সাবধানতা অবলম্বন করার নির্দেশনা। করোনায় আক্রান্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভর্তি করা হয়েছে হাসপাতালে। তুরস্কে পাবলিক প্লেসে ধূমপান নিষেধাজ্ঞা। করোনা পরিস্থিতি মোকাবেলায় এমন সিদ্ধান্ত। ইরানের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান সৌদি বাদশার। তেহরানের পারমাণবিক উন্নয়ন এবং ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ। এবং কোহলি নয়, রোহিতকে অধিনায়ক চান গম্ভীর। সাদা বলের ক্রিকেটে তাকে নেতৃত্বে না আনার ক্ষতিটা হবে ভারতেরই বলে মন্তব্য। এবার বিস্তারিত সংবাদ। ঢাকা 18 আসনের উপনির্বাচনে ৭৫,৮২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৫,৩৬৯ ভোট। বৃহস্পতিবার রাতে এ ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার জি.এম. শাহতাব উদ্দিন। নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ নাসির উদ্দিন সরকার লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩২৫ ভোট। এছাড়া গণফ্রন্টের প্রার্থী কাজী মোহাম্মদ শহীদুল্লাহ মাছ প্রতীকে ১২৬ ভোট, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মোহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে ৯১ ভোট এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের প্রার্থী মোহাম্মদ মহিবুল্লাহ বাহার বাগ প্রতীক নিয়ে ৮৭ ভোট পেয়েছেন। রিটার্নিং অফিসার জানান, মোট বৈধ ভোট পড়েছে ৮১,৮১৮টি। ভোটের শতকরা হার 14.18। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন গত ৯ জুলাই মারা যাওয়ায় ঢাকা 18 আসন শূন্য হয়। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে বিদেশি নেতাদের শুভেচ্ছা বার্তা গ্রহণে বাধা দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বাইডেনকে সরকারিভাবে পাঠানো শুভেচ্ছা বার্তাগুলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা পড়ে আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাইডেন নির্বাচনে জয় পাওয়ার পর থেকে এ পর্যন্ত বহু দেশ থেকে বার্তা এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। প্রাথমিক এইসব বার্তা নতুন প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেওয়ার কথা। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও নির্বাচনের ফল মেনে না নেওয়ার তার প্রশাসন শুভেচ্ছা বার্তাগুলো বাইডেনের কাছে পৌঁছে দিচ্ছে না। ফলে বাইডেনের লোকেরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো রকম সহায়তা ছাড়াই ব্যক্তিগতভাবে বিদেশি নেতা এবং সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে বাধ্য হচ্ছে। এরই মধ্যে এমন ব্যক্তিগতভাবে ফোন কলে বাইডেন যোগাযোগ করেছেন কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স এবং আয়ারল্যান্ডের সঙ্গেও। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, বাইডেন টিম পররাষ্ট্র মন্ত্রণালয়ের রিসোর্স ব্যবহার করতে চায়, কিন্তু সেখান থেকে বাধা আসায় তারা এখন এই অপ্রত্যাশিত চ্যালেঞ্জ মোকাবেলার চেষ্টা করছে। তাছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাইডেনের দলবল যে কোনো সহযোগিতা পাচ্ছে না। কেবল তাই নয়, গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই ডেমোক্র্যাট প্রার্থীর জয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে বলেছিলেন, দ্বিতীয়বারের মতো নির্বিঘ্নে ট্রাম্প প্রশাসনের হাতেই ক্ষমতা হস্তান্তর করা হবে। কয়েকজন বিদেশি কূটনীতিক বলেছেন, তাদের নেতারা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে যোগাযোগে পররাষ্ট্র মন্ত্রণালয় বাধা দিচ্ছে বুঝতে পেরে পরে বাইডেন টিমকে শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলের কূটনীতিকদের সাহায্য নিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, যখন সময় হবে তখন বাইডেন টিমকে সহযোগিতা করতে মন্ত্রণালয় প্রস্তুত আছে। পার্টনারশিপ ফর পাবলিক সার্ভিসের সেন্টার ফর প্রেসিডেন্সিয়াল ট্রানজিশনের পরিচালক ডেভিড ম্যাটচিক বলেন, নির্বাচনের আগে থেকেই এজেন্সিগুলো আইন মোতাবেক কাজ করছে। দপ্তর প্রস্তুত রাখা হয়েছে, সবকিছু প্রস্তুত আছে, এখন শুধু সবুজ সংকেতের অপেক্ষা।
নিয়ম অনুযায়ী সাবেক প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টরা যখন খুশি মন্ত্রণালয়ের রিসোর্স ব্যবহার করতে পারেন, কিন্তু বাইডেন এখন নবনির্বাচিত প্রেসিডেন্ট হওয়ার কারণে ট্রাম্প প্রশাসন তাকে মন্ত্রণালয়ের সহযোগিতা নিতে দিচ্ছে না। আর কেবল তাই নয়, নিয়ম অনুযায়ী নতুন প্রেসিডেন্টকে বর্তমান প্রেসিডেন্টের প্রতিদিন নানা বিষয়ে ব্রিফিং করার কথা, যাতে তিনি আগামী 20 জানুয়ারি ক্ষমতা নেওয়ার আগে রাষ্ট্রীয় বিষয়গুলো জেনে নিতে পারেন। সেই ব্রিফিংও বাইডেনকে দেওয়া হচ্ছে না। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। চাকরি ছাড়ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফ। নতুন দায়িত্ব পালনে স্ত্রীকে সাহায্য করতেই চাকরি ছাড়ার এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিয়ম অনুযায়ী আগামী 20 জানুয়ারি শপথ নেবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট। ওই শপথ অনুষ্ঠানের আগেই হ্যারিসের স্বামী চাকরি ছাড়বেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম সেকেন্ড জেন্টলম্যান ডগলাস এমহফ পেশায় একজন আইনজীবী। 2017 সাল থেকে ডিএলএ পাইপার নামে আইন বিষয়ক একটি প্রতিষ্ঠানে কাজ করতেন তিনি। প্রতিষ্ঠানটির অন্যতম শেয়ারহোল্ডার তিনি। ডিএলএ পাইপার নামের প্রতিষ্ঠানটিতে মূলত বিনোদন, খেলাধুলা ও সংবাদ মাধ্যম বিষয়ক মামলাগুলোর দেখভাল করতেন হ্যারিসের স্বামী। হংকংয়ের নির্বাচিত আইন প্রণেতাদের বহিষ্কারের আইন পাশ করে চীন 3 যুগ আগে যাওয়া সিনো ব্রিটিশ চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, হংকংয়ের নির্বাচিত আইন প্রণেতাদের অযোগ্য ঘোষণা করতে বেইজিংয়ের নতুন নীতি আইনগতভাবে আবদ্ধ সিনো ব্রিটিশ যৌথ ঘোষণার সুস্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, চীন আবারও প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং হংকংয়ের উচ্চতর স্বায়ত্তশাসন ক্ষুণ্ণ করেছে। 1984 সালে এক দেশ দুই নীতির শর্তে দীর্ঘদিনের উপনিবেশ হংকংকে চীনের হাতে তুলে দিয়েছে যুক্তরাজ্য। সেই সময় ওই চুক্তিতে সই করেন চীনের তৎকালীন শীর্ষ নেতা জাও জিয়াং এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার। তবে যুক্তরাজ্য মনে করে সেই চুক্তি অন্তত 3 বার লঙ্ঘন করেছে চীন। 2016 ও 2020 সালে হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন জারির পর সবশেষ গণতন্ত্রপন্থী সংসদ সদস্যদের বহিষ্কারের মাধ্যমে বেইজিং চুক্তি লঙ্ঘন করেছে বলে দাবি তাদের। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, হংকংয়ের জনগণের পাশে দাঁড়াবে যুক্তরাজ্য এবং তাদের অধিকার ও স্বাধীনতা রক্ষার আহ্বান জানাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, করোনা ভাইরাস মহামারীতে মানুষ ক্লান্ত হয়ে উঠেছে, কিন্তু মানুষকে আরো সতর্ক থাকতে হবে। বিশ্ব একটি ভ্যাকসিনের অপেক্ষা করছে, এটি না আসা পর্যন্ত সাবধানতা অবলম্বন করা উচিত। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। প্যারিস পিস ফোরামের এক বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, করোনা ভাইরাস মহামারীর 11 মাসে বিশ্বজুড়ে 12 লাখের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এই সময়ে বিশ্ব অর্থনীতি লাইনচ্যুত হয়েছে এবং প্রত্যেক দিন বিশ্বজুড়ে হাজারো মানুষের প্রাণ গেছে। করোনা ভাইরাসের প্রতিশ্রুতি কিছু ভ্যাকসিন আশা দেখালেও সেগুলো চূড়ান্ত কার্যকর প্রমাণিত না হওয়া পর্যন্ত ঝুঁকির বিষয়টি উড়িয়ে দেয়া যায় না বলেও সতর্ক করে দিয়েছেন তিনি। টেড্রোস আধানম গেব্রেসুস বলেন, আমরা করোনা ভাইরাসের কারণে ক্লান্ত হয়ে থাকতে পারি, কিন্তু করোনা ক্লান্ত হয় না। ইউরোপীয় দেশগুলো এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করলেও ভাইরাসটি উল্লেখযোগ্য তেমন পরিবর্তন ঘটেনি, এমনকি এটি ঠেকানোরও কোনো ব্যবস্থাও নেই। সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিশ্বের অনেক দেশে ভাইরাসটির বিস্তার রোধ এবং স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ কমাতে নতুন করে লকডাউন আরোপ করা হয়েছে। সোমবার মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজার এবং জার্মান জৈব প্রযুক্তি কোম্পানি বায়োএনটেক বলছে, তাদের তৈরি ভ্যাকসিন করোনা ভাইরাস প্রতিরোধে 90% কার্যকর। ভ্যাকসিনের বৃহৎ পরিসরে এবং শেষ ধাপের পরীক্ষার প্রাথমিক ফলাফলে এই কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে ফাইজার ও বায়োএনটেক। তবে ভ্যাকসিনটির সুরক্ষা সংক্রান্ত তথ্য উপাত্ত এখনও জানা যায়নি। শেষ ধাপের পরীক্ষা চলমান থাকায় এই ভ্যাকসিনের কার্যকারিতার চূড়ান্ত তথ্য পেতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। করোনা ভাইরাসের ভ্যাকসিনের সুষ্ঠু ও সমবণ্টনের কথা স্মরণ করিয়ে টেড্রোস আধানম বলেন, একটি ভ্যাকসিন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, কিন্তু আমরা একটি ভ্যাকসিনের জন্য অপেক্ষা এবং আমাদের সব ডিম একটি ঝুড়িতে ফেলতে পারি না। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রেসিডেন্ট কার্যালয়ের এক মুখপাত্র বলেন, প্রথমে প্রেসিডেন্ট নিজের বাড়িতে গিয়েছিলেন, কিন্তু পরে তাকে হাসপাতালে নেওয়া হয়, যাতে করে সঠিকভাবে বিচ্ছিন্ন থাকতে ও কাউকে সংক্রমিত করার ঝুঁকি না থাকে। মুখপাত্র আরও বলেন, তার অবস্থা ভালো, আশঙ্কার কিছু নেই। জেলেনস্কি সোমবার করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন। তার সঙ্গে অর্থমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও এক শীর্ষ সহযোগী আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। তুরস্কে জনবহুল পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। বিদ্যমান করোনা পরিস্থিতি মোকাবেলায় এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কে সম্প্রতি নতুন করে করোনার প্রাদুর্ভাব বেড়েছে। বুধবার একদিনেই ২,৬৯৩ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত করা হয়েছে। তুর্কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যমান করোনা পরিস্থিতিতে সরকার পাবলিক প্লেসগুলোতে নাগরিকদের যথাযথভাবে মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করতে চায়, কিন্তু ধূমপানের সময় লোকজনের মাস্ক পরা ব্যাহত হয়। ফলে যথাযথভাবে মাস্ক পরা নিশ্চিতে ২০২০ সালের ১২ই নভেম্বর থেকে রাস্তাঘাট ও গণপরিবহনের মতো জনবহুল স্থানে ধূমপান নিষিদ্ধ করা হলো। ইরানের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বিশ্ব সম্প্রদায়ের প্রতি এ আহ্বান জানান তিনি। এ সময় তেহরানের পারমাণবিক উন্নয়ন এবং ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এমন সময় সৌদি বাদশাহ এ উদ্বেগ জানালেন, যার মাত্র কয়েকদিন আগেই হোয়াইট হাউসে মিত্র ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েছে রিয়াদ। ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের ব্যক্তিগত সুসম্পর্কের বিপরীতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে অস্বস্তি রয়েছেন রিয়াদের। এই অস্বস্তি এতটাই প্রকট যে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানাতে ২৪ ঘন্টারও বেশি সময় নিয়েছে মধ্যপ্রাচ্যের এই রাজতান্ত্রিক দেশটি। সেই অভিনন্দন জানানোর পরেই বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালেন সৌদি বাদশাহ। ভাষণে ইরানের সম্প্রসারণবাদ, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তেহরানের ক্রমবর্ধমান হস্তক্ষেপ, সন্ত্রাসবাদের লালন ও সাম্প্রদায়িক বিদ্বেষ নিয়ে নিজ দেশের উদ্বেগের কথা জানান সৌদি বাদশাহ। এসব উদ্বেগ নিরসনে এগিয়ে আসতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। তেহরান যাতে ব্যাপক বিধ্বংসী অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সামনে এগিয়ে নিয়ে যেতে না পারে সে বিষয়েও বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন সৌদি বাদশাহ। এবার খেলার খবর। আইপিএলে রোহিত শর্মার নেতৃত্বে ৫ বার শিরোপা জিতেছেন মুম্বাই ইন্ডিয়ান্স। জাতীয় দলেও যতবার ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন, ঝলক দেখিয়েছেন রোহিত। জিতেছেন নিদাহাস ট্রফি আর এশিয়ার কাপ। কিন্তু বিরাট কোহলি ৩ ফরম্যাটে ভারতের অধিনায়ক থাকায় রোহিতের নেতৃত্বে দেওয়ার স্বপ্নটা পূরণ হচ্ছে না। সম্প্রতি মুম্বাইয়ে ৫ম আইপিএল শিরোপা জেতানো রোহিতকে নিয়ে আফসোসই হচ্ছে ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীরের। গম্ভীর মনে করেন, রোহিতকে সাদা বলের ক্রিকেটে নেতৃত্বে না আনলে সেটা তার ক্ষতি নয়, ক্ষতিটা হবে ভারতেরই। ক্রিন কোয়েন ফোর সঙ্গে আলাপে এমন মন্তব্য করেন ভারতের সাবেক ওপেনার। তিনি বলেন, যদি রোহিত শর্মা ভারতের অধিনায়ক না হন তবে সেটা তাদের ক্ষতি, রোহিতের নয়। এটা ঠিক, দলের সেরা তারকারই অধিনায়ক হওয়া উচিত। গম্ভীর আইপিএল শুরুর আগেই বলেছিলেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কোহলি কেমন করছেন সেটাও জাতীয় দলে ৩ ফরম্যাটে তাকে নেতা রাখার ক্ষেত্রে বিবেচনায় আনা উচিত। কোহলি আইপিএলের ১৩ আসরে একবারও শিরোপার মুখ দেখতে পারেননি। এর মধ্যে ৮ বার ছিলেন অধিনায়ক। সংবাদের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।